গণভোট অধ্যাদেশ বাতিল করা হলো, এই কথা বলা হচ্ছে না যে গণভোট অধ্যাদেশ। মানুষ তো মনে করতেছে তাহলে কি আসলে ওই যে গণভোটটা ফলাফল যেটা হলো ওইটা কি বাতিল? বিএনপি নির্বাচনের আগেও যে কথাগুলো বলেছিল এখনো সেই কথাগুলো বলছে। আজকে যে সংকট বা সমস্যা সৃষ্টি হয়েছে, এই সংকট বা সমস্যা আসলে কারা সৃষ্টি করলো? অন্তর্বর্তীকালীন সরকার। আপনি আসলে অন্য দল থেকে বিএনপিতে আসছেন, এখন আপনি সরকারি দলেরই আসলে নাকি? আপনি সরকারি দলেরই প্রতিনিধিত্ব করছেন, বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সুতরাং আপনি এই বিষয় নিয়ে আপনার কি মত সেটা বলবেন। সেহেতু আমি জুড়ে দেই যে এই 2/3 আসনের শক্তি বেশি নাকি আসলে 2/3 মানুষের এই যে গণভোট 68% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে গণরায়, সেটির শক্তি বেশি? দেখেন, এই যে জুলাই বিপ্লব, এই বিপ্লবে তো আমরা সবাই অংশ নিয়েছি। যারা এখন এমপি হয়েছে সরকারি দলে বা বিরোধী দলে, সবাই জুলাই গণ অভ্যুত্থানের শক্তি। এবং এই দলগুলোর মধ্যে মতপার্থক্য ছিল, তারপরেও সবাই একসাথে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। জামাতে ইসলাম একটি ইসলামিক দল, যদিও তারা এখন ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করতে চায় না, হয়তো তারা ধীরে ধীরে মধ্যপন্থী রাজনীতির দিকে যাচ্ছে, সেটা পরের প্রসঙ্গ, যখন তারা হবে তখন সেটা আমরা দেখব। তবে বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, তো মধ্যপন্থী রাজনৈতিক দল হওয়ার কারণে বিএনপির সাথে জামাত ইসলামের অনেক কর্মসূচি বা আদর্শগত অনেক পার্থক্য আছে। এই মত পার্থক্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দেখেছি যে 133টি অধ্যাদেশের কথা বলা হচ্ছে, এর মধ্যে 98টি অধ্যাদেশ হুবহু এটা বিএনপি কিন্তু উত্থাপন করেছে সরকারের পক্ষ থেকে। আর সেখানে ওই সময় যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন ছিল, এখনো প্রশ্ন আছে। বাকি এই 35টি নিয়েই কি প্রশ্ন ছিল? বাকি আপনার 20টি এই 20টি নিয়ে কি বিএনপির স্ট্রং ছিল? সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। বিষয়টা কিরকম মনে করেন যে সরকার একভাবে চেয়েছে, জামাত ইসলাম একভাবে চেয়েছে, বিএনপি ভিন্নভাবে চেয়েছে। বিষয়টা এরকম না যে বিএনপিটা চাচ্ছে না, মানে বিএনপির সেখানে কিছু ভিন্ন মত ছিল এবং বিএনপি সেই অধ্যাদেশগুলোতে বিএনপি লিখে দিয়েছিল যে আমার এইটা প্রয়োজন। তাহলে এখন যদি বিএনপি সরকার এই বিলগুলো 20টি বা 16টি এটা যদি এখন উত্থাপন করে তাহলে তো এটা পাস হয়ে যাবে, তাই না? তাহলে বিএনপি যে নোট অফ ডিসেন্ট ছিল সেটা কি আসলে কোনো ফাংশন করলো না? তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। বিএনপি যেহেতু ভিন্নমত ছিল, সেই ভিন্নমত তো এখন যদি 133টি তারা পাশ করে, তাহলে ওই ভিন্নমত নিয়ে তো বিএনপি আর কাজ করতে পারবে না। আর ভিন্নমত থাকা তো অন্যায় না, সেখানে নোট অফ ডিসেন্ট তো জামাতের ছিল, এনসিপি ছিল, অন্যান্য দলের ছিল। সুতরাং এই বিষয়গুলো এখন মানে সেখানে উত্থাপিত হয়নি, এর মানে এই নয় যে এটা পুরোপুরি বাতিল হয়ে গেছে। এইটা নতুন নতুন কমিটি গঠন করে এটা আসলে আলোচনা করার সুযোগ আছে। নিশ্চয়ই আপনি শুনেছেন যে গতকাল জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে সাংবিধানিক সংস্কার বা সংশোধন যে কমিটি হবে সেখানে তারা মোটামুটি সমান সমান চায়। এই যে কমিটি গঠিত হচ্ছে, এইটা তো আলোচনার সুযোগটা আছে। এখন যদি বিরোধী দল এইভাবে তারা প্রপাগান্ডা ছড়ায় যে সব বাতিল করে দিয়েছে, এখন আসেন এই যে গণভোট অধ্যাদেশ বাতিল করা হলো বলা হচ্ছে না, আমি শেষ করি। আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি, আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি। দেখেন, গণভোট অধ্যাদেশ বাতিল করা হলো, এই কথা বলা হচ্ছে না যে গণভোট অধ্যাদেশ। মানুষ তো মনে করতেছে তাহলে কি আসলে ওই যে গণভোটটা ফলাফল যেটা হলো ওইটা কি বাতিল? আসলে তো না। আমি একটু ব্যাখ্যা দিই। দেখেন, এই যে গণভোট, এর জন্য তো একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল। তো গণভোট আসলে কখন হয়? আপনি নিশ্চয়ই একজন বিখ্যাত আইনজীবী স্বাধীন মালিক তার বক্তব্য শুনেছেন। তিনি বলেছিলেন যে পৃথিবীর প্রায় প্রতিটা রাষ্ট্রেই গণভোট জাতীয় নির্বাচনের পরে হয়। আজকে যে সংকট বা সমস্যা সৃষ্টি হয়েছে, এই সংকট বা সমস্যা আসলে কারা সৃষ্টি করলো? অন্তর্বর্তীকালীন সরকার। এখন মনে করেন যে বিএনপি যে 20টা অধ্যাদেশ তারা উত্থাপন করলো না, যদি বিএনপি ওই সময় প্রস্তাব করেছিল যে জাতীয় নির্বাচনের পরে গণভোট হবে, তখন এইভাবে আমরা মানে আমাদের যে বিষয়গুলোতে ভিন্নমত রয়েছে আমরা যদি জাতীয় সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধান করতে পারি, ওকে। আর না পারলে তখন আমরা গণভোটে যাব। কিন্তু সরকার সেই কথা মানলো না, বিএনপি মানলো না, বা অন্যান্য দল মানলো না। বাধ্য হয়ে বলা যায় তখন বিএনপি প্রস্তাব করলো ভিন্ন, যেহেতু জাতীয় নির্বাচনে চক্রান্ত ছিল। এবং এই চক্রান্তর কথা কিন্তু আসিফ মাহমুদ নিজেই বলেছে যে আমাদেরকে সেই ডিপ স্টেট বলেছিল যে আমাদের 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য। তো বিএনপি এটা জানতো যেটি চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে, যে কারণে বিএনপি তখন নির্বাচনটা কৌশলগতভাবে আদায় করার জন্য তারা কিন্তু একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচনের প্রস্তাবটা তারা করলো।
এবং সেই প্রস্তাব আমরাও করেছিলাম, কারণ আমরা বুঝতেছিলাম যে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের চক্রান্ত হচ্ছে। তো জাতীয় ঐক্যমত কমিশনে যে ভিন্নমতগুলো ছিল সেই ভিন্নমতগুলো এখনো রয়েছে, সেই ভিন্নমতগুলোর এখন সমাধান হতে হবে। এই জন্য কমিটি হতে পারে, আলোচনা হতে পারে, আলোচনার মধ্য দিয়ে এই বিষয়গুলো আবার সমাধান হতে পারে। আমি শেষ করি একটু। এই যে গণভোটের যে ফলাফল সেটা তো রয়ে গেছে, তাই না? বিএনপি মনে করেন যে তারা সংস্কারের 100টা প্রস্তাবনার মধ্যে 80টি তারা মেনে নিয়েছিল, তাহলে বাকি 20টা, এই 20টা নিয়ে আলোচনা হতে হবে। তো সেই আলোচনাকে আপনি বিএনপিকে করতে দিবেন না? ওই সময় তো বিএনপি সহ কয়েকটা দল তারা তো কিছু ভিন্ন মত দিয়েছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে প্রতারণা কিভাবে করলো দেখেন। গণভোটে গেল, সেই অধ্যাদেশ কি করেছিল, সেখানে 4টা প্রশ্ন আর একটা উত্তর, যেটা মনে হয় কায়সার ভাই অসংখ্যবার কিন্তু বলেছে যে 4টা প্রশ্ন আপনি দিলেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তো ওই সময়ই সমাধান করতে পারতো যদি 4টা প্রশ্নে তারা 4টা উত্তর দেওয়ার সুযোগ রাখতো। অথবা এই যে 133টা অধ্যাদেশ আপনি সবগুলো ভোটে দিতে পারতেন, দেন নাই কেন? সংকট বা সমস্যা। 4টা প্রশ্ন যদি থাকে 4টার উত্তর কিভাবে দিতেন? একবার দিতেন হ্যাঁ অথবা না, অথবা আবার না, আবার হ্যাঁ। 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের পাশাপাশি হ্যাঁ বা না, একটা যেভাবে আপনি উত্তর দিয়েছেন 4টা তো সেভাবে দেওয়া যেত। আমি মনে করি সেই সুযোগটা রাখেন না। আমি রাশেদের সাথে একটু যোগ করি যে ওই সময় প্রশ্নের যে বিন্যাস, যে বিষয়ের অবতারণা করা হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকার পেশাদারিত্বের পরিচয় দেয়নি। কিভাবে দেয়নি? যে ধরেন এভাবে যদি হতো যে ঐকমত্য কমিশনে নোট অফ ডিসেন্ট সহ যে সমস্ত প্রস্তাবনা এসছে আপনি তাতে হ্যাঁ কি না কিংবা না, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনি কভার করতে পারতেন। আমি কিন্তু রাশেদের সাথে একমত। বিএনপি তখন কোন কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটিও সংবাদ শিরোনাম হয়েছে, জামাত কোথায় দিয়েছে, এনসিপি কোথায় দিয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে প্রশ্নের বিন্যাস করলো, তাতে করে ধরেন আপনার প্রশ্নের উত্তরে বলি 4টির মধ্যে আমি 3টিতে হ্যাঁ বললাম, 1টিতে না বললাম, তার কি কোনো সুযোগ ছিল? ছিল না। তার মানে আপনাকে বান্ডেল অফার করতে হবে। আমি একটু শেষ করি। তো আরেকটা ঘটনা দেখেন, যে সময় এনসিপি তো স্বাক্ষর করলো না জুলাই জাতীয় সনদে, আমরা স্বাক্ষর করলাম, ওই সময় দেখেন যে আমাদের সামনে কিন্তু দেয়া হলো উইথ নোট অফ ডিসেন্ট ওই পুস্তক। পরবর্তীতে এনসিপি বা জামাত ইসলামের চাপে যেটা করা হলো যে ওই নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হলো। তখন কিন্তু বিএনপি প্রতিবাদ জানিয়েছিল। এমনকি যে সময় এই যে গণভোট অধ্যাদেশ এইভাবে প্রতারণা করে দেওয়া হলো, তখন বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি কিন্তু ওই সময় একটা প্রতিবাদ জানিয়েছিলেন। এখন যে বলা হচ্ছে যে বিএনপি তো, যেটা ভাই বললেন যে বিএনপি তো বলছে যে তারা অক্ষরে অক্ষরে তারা আসলে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে, সেটা আসলে কিভাবে? দেখেন বিএনপি কিন্তু স্পষ্ট করেছে যে স্বাক্ষরিত জুলাই সনদের যে বিষয়গুলোতে বিএনপি সম্মত হয়েছে সেগুলো তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এখন আপনি যে স্বাক্ষরিত, যেটা নোট অফ ডিসেন্ট সহ, এই স্বাক্ষরিত শব্দ আপনি বাদ দিয়ে দিচ্ছেন। অর্থাৎ বিএনপি নির্বাচনের আগেও যে কথাগুলো বলেছিল এখনো সেই কথাগুলো বলছে। মূলত যারা এখন অপোজিশনে রয়েছে তারা তো তাদের পলিসিটা করবে, তাই না? সুতরাং তাদের কাজই তো আসলে মানুষকে বিভ্রান্ত করা, তাদের যুক্তি পাল্টা যুক্তি এগুলো জনসম্মুখে তুলে ধরা। এখন ওই সময় যদি সরকার বা ঐক্যমত কমিশন এই যে প্রতারণা এগুলো না করতো, তারা যদি সমাধান করতো, তাহলে আজকে এই নতুন বাংলাদেশের নতুন সংসদে এসে এই বিতর্ক, এই সংকট, এই সমস্যাগুলো আমাদের দেখতে হতো না। আমরা যে প্রত্যাশা করি, কিন্তু ঐক্যমত্য কমিশন কথা বলছেন আজকে যে তারা প্রতারণা করেছে, তারাই কিন্তু এই বিএনপির এই পরামর্শ নিয়েই, তারা সেই সময় বলেছে যে বিএনপির পরামর্শ নিয়েই এই গণভোটের আয়োজনটা এবং সেখানে লিডিং ভূমিকা কিন্তু এই বিএনপির ছিল। আমি ব্যাখ্যা করি, আমি তো সেখানে ছিলাম, সুতরাং আমি তো বিষয়টা জানি। সেখানে তো এই প্রস্তাবনাগুলো আমরাই দিয়েছিলাম, 9টা দল, সেখানে এনসিপি ছিল 9টা বা 8টা, আমরা বসেছিলাম যে এই যে জামাত এবং বিএনপির একটা মুখোমুখি অবস্থান। আমি তো ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, করণীয় কি? তখন আমরা মূলত বিএনপির সাথে আলাদাভাবে বসেছিলাম, এমনকি জুনায়েদ সাকিব ভাই সেই সময় কিন্তু প্রস্তাবনা রেখেছিল যে আমরা জামাতের সাথে এবং বিএনপির সাথে আলাদা করে একটু আমরা বসি। তো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু ওইটা পারমিশন নিয়ে নিয়েছিলাম। এমনকি আলী রিয়াজ স্যার আমাদেরকে বলেছিল যে আপনারা বসেন, নিজেরা একটু বসেন। তখন আমরা বসে বিএনপিকে বলি যে এখন যদি একই দিনে গণভোট বা একই দিনে জাতীয় নির্বাচনটা না হয়, তাহলে তো আসলে জামাত বা এনসিপি বা অন্যান্য দল নির্বাচনে আসবে না। তো বিএনপি সহ কয়েকটি দল এককভাবে নির্বাচনে গেল, সে আগের মতো হয়ে গেল, সে আওয়ামী লীগের মতো। সুতরাং তখন বিএনপিকে আমরা কিন্তু কনভিন্স করেছিলাম, এবং বিএনপি পরবর্তীতে এটাই বলে, যেহেতু আসিফ মাহমুদ নিজেই বলেছে যে চক্রান্ত ছিল নির্বাচন নিয়ে, অন্যান্য উপদেষ্টারা বলেছে, বিএনপি তো জানতো, কারণ বিএনপি অতীতে রাষ্ট্র চালিয়েছে। সুতরাং সেই চক্রান্ত যাতে কোনোভাবে বা সেই 1-11 আরেকটি যারা করতে চেয়েছিল সেই কুশীলবরা যাতে সফল না হয়, এজন্য বিএনপি কিন্তু একই দিন জাতীয় নির্বাচন, একই দিন
2023 গণভোট মেনে নিয়েছিল, আচ্ছা, এইটাও আচ্ছা। কিন্তু সরকারের একটি প্রতারণা আচ্ছা, ছিল। অর্থাৎ আজকে যে সমস্যাগুলো দেখছেন, জি। এই সমস্যাগুলোর মূলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা